দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত। আপনারা জানেন বিশ্ব জুড়ে নতুন করে ওমিক্রনের থাবা এবং যার রেশ ভারতেও পড়েছে। ইতিমধ্যে এখন অবধি যা রিপোর্ট, প্রায় ভারতে 33 জন ওমিক্রন আক্রান্ত হয়েছে। এই ওমিক্রন ঠিক কতটা ভয়ানক, ডেল্টা বা কোভিড-19 সাধারণ যে ভাইরাস আছে, যে সংক্রমণ হয়, তার থেকে ওমিক্রনের প্রাদুর্ভাব ঠিক কতটা, এসব নিয়ে আমরা আলোচনা এবং বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সৌরভ কুণ্ডুকে। ডক্টরবাবু, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে একটু দর্শকদের বলে দিই, আমরা এই মুহূর্তে বসে আছি একদম সিটির মোড়ের ভিতরে বাইন নার্সিংহোমে। আপনারা জানেন আমাদের সঙ্গে বাইন নার্সিংহোমের যে সংযোগ আছে, সেই সংযোগের ফলেই আমরা ডাক্তারবাবুকে আজকে পেয়েছি, যার ফলে এই আড্ডা, এই বিশ্লেষণ, এবং একটাই উদ্দেশ্য, কোনো ভয় ভীতি ছড়ানো নয়, মানুষকে সচেতনতার বার্তা দাও, এবং সচেতনতার বার্তা দিতেই ডাক্তারবাবু আজ আমাদের সঙ্গে আছেন। তারপরে প্রথমেই করোনা নামক যে মহামারী আমরা 2 বছর ধরে ফেস করছি, এর তো একটা ভয়ানক একটা প্রভাব সারা বিশ্ব দেখেছে, যার সর্বশেষ সংযোজন ওমিক্রন। এই ওমিক্রনটা আসলে কতটা ভয়ানক, সাধারণ মানুষের কাছে অলরেডি লকডাউন খুলে গেছে, জীবনের রুজির একটা প্রশ্ন, সেখানে দাঁড়িয়ে মানুষের কি আতঙ্কিত হওয়ার কারণ আছে? প্রথম কথা বলি, এটা আমাদের কোনো সময় বলতে পারবো না। আপনার প্রশ্ন অনুযায়ী এটা সর্বশেষ সংস্করণ। যেটা প্রথম থেকে উদ্ভব হয়েছিল 2019 সালে চীনে, করোনা, যেটা SARS-CoV-2 বলা হয়, সেটা ওখান থেকে উদ্ভব হয়েছিল। তারপরে ভাইরাসটি নিজের যে মিউটেশন ঘটিয়ে বিভিন্ন রকম চেঞ্জেস ইন দ্য স্পাইক প্রোটিন করে বিভিন্ন ভ্যারিয়েন্ট তৈরি করেছিল। লাস্ট যেটা ভ্যারিয়েন্ট ছিল, যেটাকে WHO বলেছিল, 2 ধরনের ভ্যারিয়েন্ট হয় WHO অনুযায়ী। একটা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড একটা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। প্রথমে যখন কোনো স্পাইক প্রোটিন চেঞ্জ হয় কোনো ভাইরাসের, সেটা সবসময় ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে থাকে, মানে এটা কী রোগ ছড়াতে পারে, কীভাবে কী করতে পারে। যখন সেটা দেখা যায় ইট ইজ মোর সাসেপ্টেবল ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান, ইট ইজ মোর infectious from the previous one, it is more dangerous from the previous one, তো সেইটাকে WHO তখন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন করে দেয়। তা লাস্ট যেটা হয়েছে আমাদের এই যে ওমাইক্রন যে স্ট্রেনটা, সেটা হচ্ছে B11529, ঠিক আছে। এই B11529 এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন হয়েছে আফটার দ্য outbreak in South Africa. The first case detected and it is announced on WHO by 26th November, ঠিক আছে। 26 নভেম্বরে WHO এটাকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে ভ্যারিয়েন্ট অফ কনসার্নে বলেছে। তা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলা মানে তার ইনফেক্টিভিটি রেট, তার ট্রান্সমিটেবিলিটি রেট, তার মর্টালিটি রেট আগের তুলনায় হাই। তা সেক্ষেত্রে এটাই যে স্পাইক প্রোটিন, মানে প্রিভিয়াস ডেল্টার থেকে এর যে স্পাইক প্রোটিন, এস প্রোটিনের যে মিউটেশন, মোর 50 টাইমস, 50 বার প্রায় মিউটেশন হয়েছে। তা এইটাই যে শেষ মিউটেশন, এটা কোনোদিনই বলা সম্ভব নয়। ইট মে বি আরও কিছু ভ্যারিয়েন্ট আসতে পারে। তা এখনও পর্যন্ত আমরা যেটুকু দেখেছি, যে ইন্ডিয়াতে যেগুলো ডিটেক্টেড হয়েছে, ডেল্টা প্লাস যেটা আছে তার সাথে প্রায় সমতুল্য বা তার থেকে খুব একটা বেশি কিছু ইনফেক্টিভিটি আমরা লক্ষ্য করিনি। টাইম উইল সে হোয়াট ইজ দ্য প্রগনোসিস। দেখো, এখানে আমার আরেকটা প্রশ্ন, কিছুদিন আগে ঘোষণা করেছিল ভারতের মতো দেশে আমাদের একটা হার্ড ইমিউনিটি আছে, সেই ইমিউনিটির জায়গা থেকে তৃতীয় ওয়েভ, থার্ড ওয়েভ আসার সম্ভাবনাটা একটু কম। একদম। কিন্তু ওমিক্রনের যেভাবে সংক্রমণ রেট বাড়ছে, যদি বলি আজকে নিয়ে 33 জন ওমিক্রন আক্রান্ত, আমরা বলতে পারবো না, কোভিড আক্রান্ত। এটা কি আমরা থার্ড ওয়েভের দিকে যেতে শুরু করেছি, নাকি এতটা এখনো ভয় পাওয়ার কোনো দরকার নেই? প্রথম কথা বলি যে আমরা থার্ড ওয়েভের দিকে না গেলেও নিউ কেস ডিটেক্টেড হচ্ছে। ওমাইক্রনের যেটা হচ্ছে, রিইনফেক্টিভিটি রেট খুব হাই। মানে কোভিডে যেটা আমরা ডেল্টা বা ডেল্টা প্লাসে দেখেছিলাম রিইনফেকশনের চান্সটা কম, ওমাইক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিইনফেক্টিভিটি চান্সটা হাই। বাট ইট ক্যানট কমপ্লিকেটেড। সাধারণ ফ্লু ভাইরাসে যেরকম জ্বর হয়, ওমাইক্রনেও সেরকম রিইনফেক্টিভিটি রেটটা হাই হচ্ছে, কিন্তু কীরকম সিভিয়ার মর্টালিটি বা এগুলো হচ্ছে না, ডিউ টু দি হার্ড ইমিউনিটি, ডিউ টু দি ভ্যাকসিনেশন।
probably due to the herd immunity and the vaccination. Huge vaccination has been done by the government. এটা আমি ভ্যাকসিনেশনের বিষয়ে অবশ্যই আসবো। আমি একটু জানতে চাইছি এই ওমিক্রন আক্রান্ত হলে আমার কি কি সিমটম প্রাথমিকভাবে দেখা দেবে? প্রথম কথা, ওমাইক্রন এখনো পর্যন্ত আমরা রেসপিরেটরি সিমটমসই লক্ষ্য করেছি প্রধানত, ঠিক আছে। এবং ওমাইক্রন মেনলি সাউথ আফ্রিকাতে যারা অ্যাফেক্টেড হয়েছে ইয়ং এজেড পিপল অ্যান্ড স্কুল লিভিং চিলড্রেন। তা এখনো পর্যন্ত ওমাইক্রনের ওখানে ইনফেক্টিভিটি অ্যান্ড হসপিটাল অ্যাডমিশন রেট বেশি, কিন্তু মরবিডিটি মর্টালিটি রিগার্ডিং ডেল্টা বা ডেল্টা প্লাস এখনো পর্যন্ত ইকুইভ্যালেন্ট বা তার থেকে কমই আছে। এখনো পর্যন্ত সেরকম ডাটা WHO প্রোভাইড করতে পারেনি। তো এখানে আমার পরেই প্রশ্নটা, আপনি বললেন ইয়ং এজরা বেশি আক্রান্ত হচ্ছে সাউথ আফ্রিকায়, প্রবাবলি দে আর নট ভ্যাকসিনেটেড। ওকে, সেক্ষেত্রে ভারতেও তো স্কুল খুলে গেছে অলরেডি, এখানে গার্জিয়ানদের জন্য আপনার সাজেশন কি থাকবে? কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ করে স্কুলের বাচ্চাদের জন্য? এখানে কোভিড মেনলি এয়ারবর্ন ডিজিজ, ঠিক আছে। তাহলে সেফ হ্যান্ডস মানে হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ দ্য স্যানিটাইজার্স, কিপ মাস্কিং অ্যান্ড কিপ সেফ ডিস্টেন্সিং অ্যান্ড ভ্যাকসিনেশনস। This is the 4 guidelines given by the WHO and also our government. This can only prevent the COVID and COVID its complication. Infection আপনার হতেই পারে, কোভিড আপনাকে আক্রান্ত করতে পারে, ইউ মে বি দ্য কোভিড পজিটিভ বাট না সিভিয়ারিটি ইজ নট। যদি আপনি ভ্যাকসিনেটেড না হন, যদি আপনি ক্রমাগত এক্সপোজার হয়, তাহলে এই সিভিয়ারিটিটা বেশি হবে। সেক্ষেত্রে আপনি নিজের দিক থেকে প্রিকশন থাকলে আপনার সিভিয়ারিটি অনেক কম হবে। এটা তো এখন যে সিজন চেঞ্জের টাইম, আমরা এটা সিজন চেঞ্জের পিরিয়ডিক্যাল টাইমে আছে, এক্স্যাক্টলি। তো এক্ষেত্রে কি করোনা এটার কোনো এফেক্ট ফেলে? মানে এই ঠান্ডা থেকে গরম যে সিজন চেঞ্জটা হচ্ছে, এক্ষেত্রে বাড়তি সতর্কতার দরকার আছে কিছু? বাড়তি সতর্কতা মানে আমরা তো যদি মাস্ক ব্যবহার করা, সেফ ডিস্টেন্স বজায় রাখা সমস্ত লোকাল প্লেসগুলোতে, সেই সমস্তগুলো যদি আমরা বজায় রেখে চলি, তা কোভিড তো বাইরে থেকে যেরকম স্ট্রেন বদল করছে, সেরকম ধীরে ধীরে ভ্যাকসিনেশন দিতে দিতে মানুষের ভিতরে একটা হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে। ওমাইক্রন স্ট্রেনটার একটাই বৈশিষ্ট্য হচ্ছে এটা রিইনফেক্ট করছে, ঠিক আছে। তা সেই রিইনফেকশনের জন্য যে সিভিয়ার যে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করা বা পেশেন্টের মরবিডিটি মর্টালিটি, যেহেতু একদম নতুন স্ট্রেন, এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকম প্রুভেন কোনো ডাটা নেই। টাইম উইল সে দ্য ফিউচার অফ দ্য ওমাইক্রন। আর ডক্টর ভাই, এখন যে সিজন চেঞ্জেস, আমি প্রশ্নটা একটু স্পেসিফিক করে দিই আরও, যেটা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন, যে এই সিজন চেঞ্জের সময় জ্বর, হাঁচি, কাশি এটা সাধারণ একটা ঘরের সমস্যা, তো সেখান থেকে করোনা এফেক্টেড হয়েছে কি হয়নি, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সাধারণ মানুষ। তো আপনার কি সাজেশন থাকবে নর্মাল জ্বর কাশি হলে, বা কি কি জিনিস মানুষের মধ্যে হলে তারা যেন অবশ্যই কোভিড রিলেটেড কোনো টেস্ট করিয়ে নেন? যে কোনো ধরনের রেসপিরেটরি সিমটমস লাইক হাঁচি, কাশি, সর্দি, উইথ অর উইদাউট ফিভার, গো ফর RT-PCR টেস্ট। ওমাইক্রনের একটা জিনিস হচ্ছে, আমরা কোভিড RT-PCR-এ 3 রকমের জিন দেখি, ঠিক আছে। 3 রকমের জিনের স্পাইক প্রোটিনের এগেনস্টে সিগন্যাল চেঞ্জেস বা সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন দেখি। এস প্রোটিন ইজ অ্যাবসেন্ট বা এস প্রোটিনের ডিটেকশনটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে ইন কেস অফ ওমাইক্রন স্ট্রেন। তাহলে RT-PCR পজিটিভ, এদিকে এস প্রোটিন নট ডিটেক্টেড, ইট মে বি আ স্ট্রেন অফ ওমাইক্রন, তা গো ফর রুটিন টেস্টিং অফ কোভিড RT-PCR। আরও ওমাইক্রন আরও আসার পর আমরা স্পেশালাইজড RT-PCR এগেনস্ট ওমাইক্রন আরও করা হবে। ঠিক, এখনও পর্যন্ত রুটিন আমরা যে টেস্ট আমাদের হাতে আছে RT-PCR টেস্ট এগেনস্ট কোভিড-19, তাতে 3 রকমের যে জিন দেখা যায়, পি জিন, এস জিন, তার মধ্যে এস জিন ইজ অ্যাবসেন্ট ইন ওমাইক্রন। এটা তো কোভিড হলে অক্সিজেনের একটা আমরা দেখছিলাম যে সেকেন্ড ওয়েভে একটা ক্রাইসিস, মানে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, মানে যে চিত্রটা উঠে এসেছিল, এটা আপনাদের কাছেও যেমন ভয়ানক, সাধারণ মানুষের কাছে ভয়াবহ, এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ব্যাপারটাকে কন্ট্রোল করা গেছে। তো মানুষের মনে ওই ভয়টা এখনও থেকে গেছে যে ওমিক্রন আক্রান্ত হলে জায়গাটা ঠিক কতটা, আপনি বারবার বলছেন যে মৃত্যু হার কমছে, মৃত্যু হারে হয়তো ভয় নেই, যেটা আপনি বারবার মর্টালিটি রেটের কথা উল্লেখ করছেন, কিন্তু মানুষের সাধারণ মনের যে ভয়টা, যে আবার কি একটা অক্সিজেন ক্রাইসিস, আবার যে হাসপাতালে হাহাকার, এই জায়গায় কি আমরা যেতে পারি?
সেই রকম যাতে জায়গায় যাওয়ার আর সম্ভাবনা নেই, কারণ সেকেন্ড ওয়েভ যখন হয়েছিল আমাদের 90% পপুলেশন ওয়াজ নট ভ্যাকসিনাইজড, অনলি ফিউ পিপল আর ভ্যাকসিনাইজড। অ্যান্ড সেকেন্ড থিং, এই যে লং টার্ম যতদিন ধরে ইনফেক্টেড হচ্ছে ততদিন ধরে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে, টাইম যত বাড়বে হার্ড ইমিউনিটি তত বাড়বে, ইনফেকশন রিইনফেকশন, ইনফেকশন রিইনফেকশন, এই করতে করতে হার্ড ইমিউনিটি বাড়বে। ভাইরাস হয়তো নিজের চরিত্র পরিবর্তন করবেই, কিন্তু বেসিক যে টি সেল বা বি সেলের যে মেমোরি, ঠিক আছে, তাতে কিন্তু ভাইরাসকে এরা ডিটেক্ট করবে এবং যে কমপ্লিকেশান, হিউজ কমপ্লিকেশান যেটা বলা হয়, সেই কমপ্লিকেশানগুলো কিন্তু আর হবে না। যেমন লাংয়ের ইনভলভমেন্ট, যেটা স্যাচুরেশন ড্রপ করা, লাং ইনভলভমেন্ট, মাল্টি সিস্টেম ডিসঅর্ডার লাইক ব্রেন, লাইক হার্ট, লাইক কিডনি, এই ইনভলভমেন্টগুলো অনেক কম হবে when the time and will go on and the vaccine is continuous vaccination process is go on. আপনারা আগেরবার যেটা বারবার সাজেস্ট করেছিলেন যাদের অন্যান্য রোগ আছে যেমন ডায়াবেটিস, অ্যাজমা বা এক্সট্রা আরও বিভিন্ন হার্টের ডিজিজ, তাদের একটু বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রেও কি আপনারা একই রকম বা আপনার সাজেশন কি এটাই থাকবে? একদমই সেম। যখন যাদের যত বেশি কোমরবিড কন্ডিশন থাকবে, তাদের অ্যাফেক্টেড হয়ে পেশেন্ট দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। সেক্ষেত্রে সামান্য একটা ফ্লু ইনফেকশন, ইট মে বি কোভিড, তার আরও অনেক মর্টালিটি আছে, দেখা গেল সেক্ষেত্রে তার ওই মর্টালিটির জন্য পেশেন্টটি খুব দ্রুত খারাপ হলো, এটা হয়তো অন্য পেশেন্টদের নাও হতে পারতো। কোমরবিড কন্ডিশন যত রিস্ক থাকে তত তার রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়। আমার একদম শেষের পার্টে আমি দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ভ্যাকসিনেশন নিয়ে চারিদিকে বিভিন্ন চর্চা, বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মনে। তো অবশ্যই ডবল ভ্যাকসিন হয়ে যাওয়ার পরও বিভিন্ন মানুষ কোভিডে স্টিল আক্রান্ত হচ্ছে। আমরা নিজেরাও জানি, আমাদের বহু সাংবাদিকও এফেক্টেড হয়েছেন সেকেন্ড ভ্যাকসিনেশনের পরেও। তো এই বিষয়টা কি এত ভীত সন্ত্রস্ত হচ্ছে সাধারণ মানুষের, এক্স্যাক্টলি একটু যদি আপনি পুরো ব্যাপারটার প্রতি একটু আলোকপাত করেন। ডবল ভ্যাকসিন হওয়া মানেই যে তার কোভিড হবে না, এই ধারণাটা ভুল। যে কোম্পানিরই আপনি ভ্যাকসিন ইউজ করেন সবার গায়েই একটা লেখা থাকবে এফিকেসি রেট ইজ 80 to 85%, মানে 100 জনকে সে 85 জনকে প্রোটেক্ট করবে, বাকি 15 জনকে কিন্তু সে প্রোটেক্ট করবেন না। সেই 15 জনের মধ্যে ইট মে বি ইউ, তার কাজেই আপনি যে ভ্যাকসিন নিয়েছেন বলেই যে সুপারম্যান হয়ে গেছেন তা নয়। ডবল ভ্যাকসিন নিয়েছেন, কেউ বুস্টার ডোজও নিয়ে নিচ্ছেন, তাহলে আপনাকে সবার আগে 3টে জিনিস মেনটেন করতে হবে: সেফ ডিস্টেন্সিং, কিপ মাস্ক অন ফেস অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড ভ্যাকসিনেশন। এইগুলো যদি মেনটেন করে চলেন তাহলে আশা করা যাচ্ছে কোভিড নিয়ে খুব একটা আমরা অনেকটা এরা পেরিয়ে এসেছি, আর হয়তো আমাদের খুব একটা অসুবিধা হবে না। ভাইরাস তো আমরা সেটাও জানি, ভাইরাস মিউটেট হয় খুব তাড়াতাড়ি, শেষ হয় না, ধ্বংস হয় না, হবে না। এবং সেক্ষেত্রে কি বুস্টার ডোজটাই কি ভবিষ্যৎ? একটা কি সকলের বুস্টার ডোজ নিতে হবে আমাদের? বুস্টার ডোজ নিলেও যে কোভিড নিজের পরিবর্তন করবে তা নয়। বুস্টার ডোজ নিলে আমাদের ক্ষেত্রে তার ইমিউনিটি, হার্ড ইমিউনিটি বা যে ভ্যাকসিন রিলেটেড যে ইমিউনিটি সেটা হয়তো বাড়বে, তাতে কমপ্লিকেশন কমবে। এই যে ওমাইক্রন, তাতে কিন্তু দেখা যাচ্ছে রিইনফেকশনের চান্স বেশি। তারা কিন্তু ভ্যাকসিনের যে অ্যান্টিবডিটা সেটাকে কিন্তু ওভারকাম করেই রিইনফেক্ট করছে, কিন্তু কমপ্লিকেশন হচ্ছে না ডিউ টু দ্য মেমোরি সেল অফ দ্য বডি। সেখানে মাল্টিপল অর্গানকে যে এফেক্ট করার জন্য যে কোভিড যখন আক্রান্ত করছে সেই জায়গাটাতে তারা প্রিভেন্ট করে দিচ্ছে। কমপ্লিকেশন, ভ্যাকসিনেশন ইজ প্রিভেনশন ফর দ্য কমপ্লিকেশন, নট ফর দ্য ইনফেকশন। এই জায়গাটা মাথায় রাখতে হবে। ইনফেকশন হতেই পারে, আপনার কমপ্লিকেশনটার পরিমাণটা কমে যাবে। আমার একদম শেষ প্রশ্ন, স্কুলের বাচ্চাদের যারা স্কুল যেতে শুরু করেছে তাদের ভ্যাকসিনেশন নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে যে ভ্যাকসিনেটেড করা হবে তাদেরকে। এক্ষেত্রে স্কুলের অনেকে আবার বলছেন যে আপাতত দরকার নেই স্কুলের বাচ্চাদের ভ্যাকসিনেশন, কারণ ওদের ইমিউনিটি অন্য রকমের হতে পারে, জিন অন্য রকমের হয়। তো এক্ষেত্রে আপনার কি সাজেশন হবে, ভ্যাকসিন বেরোনোর পর কি স্কুলের বাচ্চাদের, মানে গার্জিয়ানরা কতটা আশ্বস্ত হতে পারেন ভ্যাকসিন নিয়ে বাচ্চাদের ক্ষেত্রে? দেখুন, ভ্যাকসিন নিয়ে বাচ্চাদের বলতে গেলে 18 বছরের নিচে বাচ্চাদের একটা গাইডলাইন এখনও তৈরি করতে পারেনি গভর্নমেন্ট। সেক্ষেত্রে কতগুলো ডাটা তৈরি হয়েছে, প্রাইমারি ফেজ 2 বা ফেজ 3 ট্রায়ালে চলছে। যখনই আমাদের হাতে এই ডাটাটা আসবে তখনই আমরা বাচ্চাদের গাইডলাইন অনুযায়ী বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে। কারণ
বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনেট ইমিউনিটিটা অনেকটা বেশি, তাদের ইনফেকশন প্রতিরোধক ক্ষমতাটা অনেকটা বেশি, জন্য আমরা সেই জায়গাটাতে এখন ট্রায়াল বেসে চলছে। আচ্ছা, সাধারণ মানুষকে কি সাজেশন থাকবেন ডক্টর সৌরভ কুণ্ডুর, একদম মানে যারা ভয় পাচ্ছেন তাদেরকে আপনি কি বলবেন? সাধারণ মানুষদের কাছে একটাই বক্তব্য যে ওমাইক্রন হয়তো নতুন স্ট্রেন, এর রিইনফেক্টিভিটি বা ইনফেকশন ছড়ানোর ক্ষমতা অনেক বেশি, তাই জন্যই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ডিক্লেয়ার করেছে WHO। তাতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়াতে অনেকটাই আমরা হার্ড ইমিউনিটির মধ্যে ঢুকে গেছি, এবং তার সাথে আমাদের ইন্ডিয়ার বহু 90% প্রায় ভ্যাকসিনেটেড হয়ে গেছে। ভ্যাকসিনেটেড হয়ে যাওয়ার সাথে সাথে যেরকম একটা আমাদের দিকে ভালো, সেরকম একটা ফলস অনেকের ক্ষেত্রে যে মানে ম্যাচুরিটি এসে গেছে যে আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে মানে আমাদের রোগ হবে না, কিন্তু এইটা নয়। কিপ মাস্কিং, মাস্ক পরে চলাফেরা করুন, স্যানিটাইজার ইউজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, এটাই একমাত্র কোভিড থেকে বাঁচানোর বা কোভিড থেকে মুক্তি পাওয়ার উপায়। একদমই, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। একদমই সাধারণ মানুষকে তো বললেন ডবল ভ্যাকসিন হয়ে যাওয়ার পর নিজেকে সুপারম্যান বা স্পাইডারম্যান ভাবার দরকার নেই, শুধু একটু সচেতন থাকতে হবে, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না অযথা। সচেতনতাই কোভিড মুক্তির একমাত্র পথ। তারপরে তো ডাক্তার, আমাদের মেডিকেল সিস্টেম অনেক ডেভেলপড হয়েছেন, ওনারা অনেক বেশি আমাদের সাহায্য করছেন। যাই হোক, পরিশেষে বলি বাইন হসপিটালকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও এখানে আসতে পারেন, একদম সিটির মোড় থেকে ভিতরে, বরানগর পৌরসভার পাশে। বাইনকেও ধন্যবাদ, এতটা সুন্দর সময় কাটানোর জন্য একটা জায়গা আমাদের করে দিলেন। ধন্যবাদ ডাক্তারকে, এবং যারা আমাদের দেখলেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দিন, কারণ এটাই এখন সমাজে সবচেয়ে বেশি দরকার। ধন্যবাদ, ধন্যবাদ সকল, ধন্যবাদ। ধন্যবাদ।